আগামী নির্বাচনে কোন দল বিজয়ী হবে তার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনে ভোটাররা কতটুকু নিরাপত্তা পাবে এবং সেই নির্বাচনটি কতটুকু নিরপেক্ষতার সাথে অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের মেয়াদ 1 বছরেরও বেশি হয়েছে, কিন্তু দুঃখের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার দৃশ্যমান কোনো সংস্কার করতেই পারেনি। একটি সুষ্ঠু নির্বাচনে দুটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক নাম্বারটি হচ্ছে শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী, আর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সরকারের নিরপেক্ষ আচরণ। আইন শৃঙ্খলা বাহিনী যদি দৃঢ় ও কার্যকর না হয় তাহলে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগে নিরাপত্তার বোধ করবে না। এর ফলে ভোট কেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শন এবং সহিংসতা অনিবার্য হয়ে দাঁড়াবে। তাই একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা অপরিহার্য। অন্যদিকে সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আমরা অতীতে দেখেছি কিভাবে শেখ মুজিব, শেখ হাসিনা তথা আওয়ামী লীগ তাদের ক্ষমতা ধরে রাখতে ভোট চুরি, একচেটিয়া দমন নীতি এবং ফ্যাসিবাদী রাজনীতি চালু করেছে। নিরপেক্ষ সরকার ব্যতীত নির্বাচন কেবল প্রহসনে পরিণত হয়। অর্থাৎ একটি সত্যিকারের গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচন তখনই সম্ভব যখন শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এবং সরকার নিরপেক্ষ আচরণ করবে। প্রথমে কথা বলি আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে। 1 বছরেরও বেশি সময় হলো বর্তমান সরকার এই আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো সংস্কারই করতে পারেনি, বরং আগের চেয়ে আরো অবনতি হয়েছে। এই অবনতি অবস্থা থেকেই নির্বাচন পরিচালনা করে, তাহলে কিভাবে তারা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে? একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন হয় সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এটাই স্বাভাবিক, কিন্তু নিরাপত্তার অভাবে সেই স্বাভাবিকতা ঝুঁকিতে পড়তে পারে। এখন আসি এই সরকার কতটুকু নিরপেক্ষ। যারা বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন দল খুলেছে, যারা সরকারের পৃষ্ঠপোষকতায় সবকিছু করে বেড়াচ্ছে, তারা কেনই বা নির্বাচন চাবে? যেই দলের বয়স এখন 1 বছরও হয়নি, যারা এখনই ডিসি, এসপি নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েছে, তারা কেনই বা নির্বাচন চাবে? তারা তো নির্বাচন ছাড়াই সরকার হয়ে গিয়েছে। তাহলে কিভাবে এই সরকার নিরপেক্ষ রইল এবং একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবে? এই সরকার তো নিরপেক্ষতা বজায় রাখতেই পারেনি। ধরুন 2 জন উপদেষ্টা প্রকাশ করলো তারা নির্বাচন হলে বিএনপির হয়ে প্রার্থী হবে, আর ততক্ষণ পর্যন্ত তারা সরকারের উপদেষ্টা হয়ে রইবে। অথবা মনে করুন আরেকজন উপদেষ্টা বলল সে জামাতের হয়ে প্রার্থী হবে এবং নির্বাচনের আগে পদত্যাগ করবে, আর ততক্ষণ পর্যন্ত তিনি উপদেষ্টা হিসেবে থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে এই 2 জন উপদেষ্টা কি তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে? নিশ্চয়ই না। আসিফ মাহমুদের ক্ষেত্রেও পরিস্থিতি একই রকম। অর্থাৎ নির্বাচনের আগে পর্যন্ত তিনি সরকারে থেকে যাবেন এবং তিনি হয়তো এনসিপি হয়ে নির্বাচন করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাছাড়া সরকার থেকে শুরু করে সচিবালয়, এমনকি মন্ত্রণালয়েও তাদের ছাত্র প্রতিনিধি রয়েছে। তাই নিরপেক্ষতার বিষয়ে এই সরকার প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন যেই আইন শৃঙ্খলা বাহিনীকে এখনো উন্নত করা হয়নি এবং যে সরকার এখনো নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি, তাহলে কিভাবে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষতার সাথে অনুষ্ঠিত হবে, এই গ্যারান্টিটাই কি? এখন এই বিষয়টি ডিপেন্ড করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। তিনি কি আমাদেরকে একটি ইনক্লুসিভ নির্বাচন উপহার দিবেন, নাকি সবচেয়ে জঘন্যতম একটি নির্বাচন? এখন আমি যে মূল বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা বা প্রক্রিয়াটি রয়েছে সেটি আসলে কেমন হওয়া উচিত। আমরা যদি 1986 সালে নির্বাচনটি দেখি, সেখানে ভোটের দিন কমপক্ষে 29 জন নিহত এবং 500 এর বেশি আহত হয়েছিল। 1988 সালে নির্বাচনে প্রায় 5 জন নিহত এবং শতাধিক আহত হয়েছিল। 1991 এর ভোটের দিন 1 জন নিহত এবং আগে পরে 39 জন নিহত, 1090 জন আহত। 1996 সালের জুন ভোটের দিন 6 জন নিহত এবং 700 এর বেশি আহত। 2014 সালে যে একতরফা নির্বাচন হয়েছিল, সেখানে আন্তর্জাতিক গণমাধ্যমে অন্তত 18 জন নিহত এবং এই নির্বাচনকে সবচেয়ে সহিংস নির্বাচন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 2018 সালে ভোট চুরি এবং 2024 সালের ডামি নির্বাচনে বয়কটের ফলে তুলনামূলক কম সহিংসতা হয়েছে। সর্বপ্রথম ও প্রধান শর্ত হচ্ছে প্রতিটি নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা। সেই তত্ত্বাবধায়ক সরকারকে নিরপেক্ষতার আচরণ অবশ্যই করতে হবে, যাতে সব রাজনৈতিক দল ও ভোটারদের ভিতরে একটা আস্থা তৈরি হয়। কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন মানেই প্রভাব খাটানো, প্রশাসনকে ব্যবহার করা এবং রাষ্ট্রযন্ত্রকে নিজেদের স্বার্থে কাজে লাগানো, যার ফলে ভোটাধিকার প্রশ্নবিদ্ধ হয় এবং
গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। তাই প্রকৃত গণতন্ত্র একটি সুষ্ঠু নির্বাচন ও জনগণের রায়কে সঠিকভাবে প্রতিফলন করার জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনর্বহাল করা অপরিহার্য। স্বাধীনতার পর স্বাধীন দেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিব প্রথম ভোট চুরি করেছিল এবং ব্যালট বাক্স লাথি মেরে ফেলে দিয়েছিল। তাছাড়া ৮৬-তে এরশাদের পাতানো নির্বাচন, ৯১-এর নির্বাচন সুষ্ঠু হলো প্রাণ গিয়েছিল অনেকের। ১/১১-তে ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা, ২০১৪ সালের একতরফা নির্বাচন, ১৮ সালের ভোট চুরি এবং ২০২৪ সালের ডামি নির্বাচন। কোনো না কোনো নির্বাচনে কনফ্লিক্ট ছিলই। তাহলে আগামী নির্বাচনগুলো কেমন হওয়া উচিত যাতে এই কনফ্লিক্টগুলো সৃষ্টি না হয়? আমরা যদি ভারতের লোকসভা নির্বাচন দেখি, সেখানে কিন্তু একদিনে নির্বাচন প্রক্রিয়াটি শেষ হয়ে যায় না। ভারতের লোকসভা নির্বাচন ৪ থেকে ৭টি ধাপে সম্পন্ন হয়। প্রতিটি রাজ্যে আলাদা আলাদা ধাপে ধাপে ভোট হয় এবং পুরো নির্বাচন প্রক্রিয়াটি শেষ হতে অন্তত ১ মাসের মতো সময় লাগে। ইন্দোনেশিয়া, যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দেশের মধ্যে একটি, প্রায় ১৭,০০০ দ্বীপে ভোট নেওয়ার কারণে লজিস্টিক জটিলতা থাকে। সাধারণত একদিনে ভোট হয়, তবে ফলাফল ঘোষণা করতে ১ মাসেরও বেশি সময় লাগে। আমি পার্সোনালি মনে করি বাংলাদেশও দীর্ঘ সময় নিয়ে ভোট গ্রহণের প্রক্রিয়া চালু করা উচিত। এখন আপনার প্রশ্ন জাগতেই পারে, ভারত এবং ইন্দোনেশিয়া এগুলো তো বড় দেশ, কিন্তু বাংলাদেশ তো একটি ছোট্ট একটি রাষ্ট্র। তাহলে এই ছোট্ট একটি দেশে দীর্ঘ সময় ধরে নির্বাচন প্রক্রিয়া কিভাবে বা কোন যুক্তিতে নেওয়া উচিত? একটু আগে আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি নির্বাচনে কোনো না কোনো ভাবে কনফ্লিক্ট হয়েই থাকে। এখন কি বাংলাদেশের নির্বাচনও ১ মাস ধরে হওয়া উচিত? উত্তর হচ্ছে না। আমাদের ১ মাসের প্রয়োজন নেই, আমাদের ৮ দিন হলেই যথেষ্ট। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াটি বিভাগ ভিত্তিক আয়োজন করলে স্বচ্ছতা, মনিটরিং ও নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। প্রতিদিন ১ বিভাগ করে মোট ৮ দিন। ধরুন প্রথম দিন রাজশাহী বিভাগে নির্বাচন শুরু হলো সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, আর ভোট কেন্দ্রের ভিতরেই লাইভ ক্যামেরার সিস্টেম থাকবে। গণনা শেষ হলে ন্যূনতম জেলা স্তরে রেজাল্ট প্রকাশ হবে আর ফলাফল একটি ওয়েবসাইটে সংরক্ষণ রাখতে হবে। এভাবেই প্রথম দিন একটি বিভাগে নির্বাচন হলে সেই বিভাগে কিরূপ প্রতিক্রিয়া হয়েছে জানা যাবে এবং পরের দিন অন্য বিভাগে নির্বাচনের প্রস্তুতি নিতে আরো সহজ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সরকার ৮ লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করেছে। অতিরিক্তভাবে ৮০,০০০ সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে। যদি একদিনে নির্বাচন হয়, মোট আইন শৃঙ্খলা সদস্য হচ্ছে ৮ লক্ষ আর ভোট কেন্দ্র ধরা হয়েছে ৪২,০০০-এর মতো। তাহলে ভাগ করলে দাঁড়ায় ১৯ জন, অর্থাৎ গড়ে প্রতিটি ভোট কেন্দ্রে প্রায় ১৯ থেকে ২০ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। এখন যদি বিভাগ ভিত্তিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, অর্থাৎ ৮ দিনে ৮টি বিভাগে নির্বাচন, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রভাব শক্তিশালী হয়ে দাঁড়াবে। তাহলে এই বিশাল বাহিনীকে কেবল সেই বিভাগের কেন্দ্রগুলোতেই দায়িত্ব পালন করতে হবে। উদাহরণ হিসেবে যদি বলি, ঢাকায় যদি ৬,০০০ কেন্দ্র থাকে, সেক্ষেত্রে ৮ লক্ষ ভাগ ৬,০০০, তাহলে ১৩৩ জন বাহিনী প্রতিটি কেন্দ্রে রাখা সম্ভব হবে। একদিনে সারা দেশে নির্বাচন হলে প্রতিটি কেন্দ্রে গড়ে ১৯ থেকে ২০ জন বাহিনী পাওয়া যাবে, কিন্তু বিভাগ ভিত্তিক হলে প্রতিটি কেন্দ্রে গড়ে ১০০ জনেরও বেশি আইন শৃঙ্খলা বাহিনী দেওয়া সম্ভব, যা নিরাপত্তাকে আরো শক্তিশালী করবে। তাছাড়া প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। সাংবাদিকরা যেন লাইভ রিপোর্টিং করতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। তাছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও তাদেরকে অস্থায়ীভাবে বদলি করতে হবে এবং নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। অনলাইনে যাতে সেই বিভাগের রিয়েল টাইম ফলাফলের আপডেট পাওয়া যায় সেই ব্যবস্থাও করতে হবে। ভোট জালিয়াতি রোধ করতে ভোটারদের বায়োমেট্রিক্সের ব্যবস্থা করতে হবে। শুধু কে জিতবে সেটাই নয়, বরং ভোটাররা কতটুকু নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে যেতে পারবে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী না থাকে এবং সরকার যদি নিরপেক্ষ না হয়, তাহলে আগামী নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে।